শোনা যাচ্ছে? একজন অন্তত কেউ আনমিউট করে বল। শোনা যাচ্ছে, বেশ। আমি তাহলে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, একজন খুব আনমিউট করে বল যে তোরা দেখতে পাচ্ছিস কিনা, মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছিস কিনা। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, বেশ। So we'll start today forensic psychiatry. একটা জিনিস আমি একটুখানি তোদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে ফরেন্সিক সাইকিয়াট্রি ইট সিমস টু বি সামথিং ভেরি ইনট্যাঞ্জেবল। কেননা সত্যি কথা বলতে কি, সাইকোলজিক্যাল কোনো ইস্যুস, যে ইস্যুসগুলো সাধারণতভাবে আমরা মানে দেখতে পাই না, মানে উই ক্যান ফিল ইট, উই ক্যান অলসো থিঙ্ক অ্যাবাউট ইট, কিন্তু এমন একটা জিনিস যে জিনিসটাকে আমরা কখনো দেখতে পাই না। স্বাভাবিকভাবে যে জিনিস দেখতে পাই না বা ধরার চেষ্টা করতে হয়, সেই জিনিসটা আমাদের কাছে মনে হয় যে ইট ইজ সামথিং ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বাট ফর ইউ পিপল, দ্য পার্ট অফ ফরেন্সিক সাইকিয়াট্রি দ্যাট ইজ দেয়ার ইন ইউর সিলেবাস, এই বিষয়টা খুব কঠিন নয়। তবে আমি চেষ্টা করব তোদের বইতে যে অংশগুলো লেখা আছে বা যতটা পরিমাণে লেখা আছে, তার থেকে ঠিক যতটুকু তোরা বুঝতে পারবি। ইট ইজ নট নেসেসারিলি দ্যাট ইউ নিড এভরিথিং হোয়াট আই উইল টিচ ইউ রাইট নাও। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অন্তত পক্ষে এই সাবজেক্টটা বা পার্ট অফ দ্য সাবজেক্ট বুঝতে গেলে পরে ইউ নিড টু নো দ্য ফিউ থিংস দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই পার্টটাই আমি কিন্তু এই ফরেন্সিক সাইকিয়াট্রি, এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার থ্রু দিয়ে আমি বলার চেষ্টা করব। ভালো করে একটু মন দিয়ে শুনতে হবে দু একটা জিনিস, যে জিনিসগুলো আমি আবার বলেছি, ফরেন্সিক সাইকিয়াট্রি ডিলিং উইথ সামথিং দ্যাট উই ক্যানট সি। স্বাভাবিকভাবে দ্য থিং, যে শত্রু আমরা দেখতে পাই না, জাস্ট লাইক দ্যাট অফ আ কোভিড, সেইটা তো খুব ভয়ঙ্কর বলে আমাদের মনে হয়েছিল। ঠিক সেই রকমই ফরেন্সিক সাইকিয়াট্রি আমাদের কাছে মনে হয় যে ইট ইজ সামথিং উইচ ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড।
কিন্তু ব্যাপারটা অতটা কঠিন নয়, রাদার আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড জলি ওয়েল। কিন্তু আমি তোদেরকে এই পিপিটিটা পরে শেয়ার করে দেবো। এই পিপিটিটাতে যতটুকু দেওয়া আছে এবং যেভাবে দেওয়া আছে এইটুকুই শুধু দেখে যাস, মানে ইউ মে স্কিপ দ্য বুক অলসো, কেননা ঠিক যতটুকু দরকার আমি এই পিপিটিতে ততটুকুই দিয়েছি এবং যেটা তোরা বুঝতে পারবি আর কি। বেশ। এইটা হচ্ছে ফার্স্ট স্লাইড। জাস্ট লাইক আমাদের ফরেন্সিক মেডিসিনের যে ডেফিনেশনটা ছিল, অর্থাৎ কিনা the part of medical science that deals with the administration of justice, এই যে বিষয়টা ছিল, এই বিষয়টা ঠিক একই রকম ভাবে ফরেন্সিক সাইকিয়াট্রিরও একটা আমাদের ডেফিনেশন আছে। সেটা হচ্ছে ইট ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ অ্যান্ড প্রিন্সিপালস অফ সাইকিয়াট্রি ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। আমরা ফরেন্সিক মেডিসিনের ডেফিনেশনে পড়েছিলাম, ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল নলেজ ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। জাস্ট লাইক দ্যাট, forensic psychiatry deals with the application of the knowledge and principles of psychiatry which helps in administration of the justice. বেশ, এইটুকু বোঝার বিরাট কিছু নেই, বিকজ ইট ইজ আইডেন্টিক্যাল ডেফিনেশন উইথ দ্যাট অফ দ্য ফরেন্সিক মেডিসিন। শুধু ফরেন্সিক মেডিসিনের মেডিকেল পার্টটা, মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল নলেজের জায়গায় সাইকিয়াট্রিটাকে জাস্ট বসানো হবে। সুতরাং আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এবারে ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় যে টার্মটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব, আগামী 1 ঘন্টা আলোচনা করব, দ্যাট ইজ ইনস্যানিটি। এই ইনস্যানিটি বস্তুটা কি, সেই জিনিসটার ডেফিনেশনটা সত্যি কঠিন। মানে সারা পৃথিবীতে যারা এই সাইকোলজি নিয়ে কাজ করেছে বা যারা কাজ করেও নি, এই সাইকিয়াট্রিস্ট বলে যাদেরকে আমরা স্ট্যাম্প করি, বা যারা এই ধরনের জিনিসের বাইরে, তারা এই ইনস্যানিটিটাকে এক একজন এক এক রকম ভাবে ডিফাইন করেছে। কোনো ডেফিনেশনই সত্যি কথা বলতে কি পারফেক্ট নয়। মানে তোরা তোরা গান টান তো শুনিস, লালনের একটা গান আছে, সেই গানে একটা বলছে আমি মনের মতো পাগল পেলাম। দিস ওয়াজ দ্য মানে গান, পরে পারলে শুনে নিস। যে সেই গানেই বলছে কেউ টাকার পাগল, কেউ নামের পাগল, আসল পাগল পেলাম। ন্যাচারালি এই যে ওয়ার্ড দ্যাট ইজ ইনস্যানিটি ডিলস উইথ সাচ আ ভাস্ট থিং, এই যে কোন জায়গা থেকে সেটাকে ডিফাইন করবে সেটা বোঝা খুব মুশকিল। But for us, we'll have to actually pinpoint or stick to at least some type of definition, যে ডেফিনেশনটা হয়তো কেউ না কেউ বলতে পারে ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ইট ইজ নট দ্যাট ভেরি লজিক্যাল, বলতেই পারে। কিন্তু তাও অ্যাটলিস্ট আমাদের পড়ার জন্য এই ডেফিনেশনটা খুব কমনলি আমরা ইউজ করি। ইনস্যানিটিকে আমরা আরবার বলতে পারি যে আনসাউন্ডনেস অফ মাইন্ড। তাহলে এইটার একটা ডেফিনেশন, যেটা তোরা এই চোখের সামনে দেখতে পাচ্ছিস, কিচ্ছু লিখতে হবে না, পিপিটি আমি শেয়ার করে দেবো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে it is defined as a disease of mind or personality in which there is a derangement of mental or emotional processes and impairment of behavioral control. তার মানে মেন্টাল ইমোশনাল প্রসেস, এই বস্তুগুলোকে আমরা আনসাউন্ডনেস অফ মাইন্ডের ভেতরে নিয়ে এলাম। এইটাই এই ডেফিনেশনটার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। মানে আমরা একটা মেন্টাল অ্যান্ড ইমোশনাল অ্যাসপেক্ট, এই অ্যাসপেক্টটাকে ইনস্যানিটি ডিফাইন করতে গেলে লাগবে এইটুকু কনফার্ম হয়ে গেলাম। তার মানে হচ্ছে whatever we will right now or in the next few minutes we will try to understand যে there is some derangement of the mental or emotional process, আর কিছু আপাতত বোঝার নেই।
একটা জিনিস আমি সাধারণত সাইকিয়াট্রি ক্লাস নিতে গেলে লোকজনদের বোঝানোর চেষ্টা করি, নিউরোসিস আর সাইকোসিসের ডেফিনেশন কি, মানে রাদার ডিফারেন্স কি। নিউরোসিস আর সাইকোসিস এই যে দুটো টার্মিনোলজি আছে, একটা জিনিস দেখে টার্মিনোলজিটা বুঝতে পারছিস কেউ করিস না এই মুহূর্তে। সাইকোসিস ইজ সামথিং দ্যাট ডিলস উইথ সাইকিয়াট্রি অর রাদার সেই যে মেন্টাল ইস্যুস, সেই ইস্যুস গুলো নিয়ে। একটা জিনিস ভালো করে এইবারে বোঝার চেষ্টা কর, ডেফিনেশনটার দিকে তাকা। Neurosis is when a patient suffers from emotional or intellectual disorders which causes subjective distress but does not lose touch with the reality. একটা ডিজিজ আছে, যে ডিজিজটার নাম হচ্ছে অ্যাংজাইটি নিউরোসিস। আমরা কলোকুয়ালি এই ডিজিজটাকে বলি হচ্ছে খুব টেনশন হচ্ছে। ধর তোদের এই সামনে পরীক্ষা, কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট অত ভালো পড়া হয়নি, তুই তোর বন্ধুকে বোঝানোর চেষ্টা করবি যে আমার না ওই সাবজেক্টটা নিয়ে, সাবজেক্ট এক্স, যে ধরা যাক আমি ধরলাম অপথ্যালমোলজি, কমিউনিটি মেডিসিনের সবার একটুখানি প্রবলেম থাকে আর কি। দিয়ে কমিউনিটি মেডিসিনটা নিয়ে না আমি খুব টেনশনে আছি। হোয়াট ইজ দিস টেনশন ইজ অ্যাকচুয়ালি almost identical with what is written here in the neurosis. ভালো করে লক্ষ্য করে দেখ, when you people are in tension or tensed হয়ে আছিস, in that case এই যে fourth line of the definition, দেখ কি লেখা আছে, does not lose touch with reality। তুই কিন্তু রিয়েলিটির টাচেই আছিস। মানে ভালো করে বোঝ, তুই জানিস তোর পড়া হয়নি এবং সেই পড়াটাকে তোকে কমপ্লিট করতে হবে, অ্যান্ড ইউ ক্যান থিঙ্ক যে এই পড়াটা যদি আমি ঠিকমতো ভাবে কমপ্লিট করে নেই, তাহলে এই মুহূর্তে যে সোকল্ড টেনশন বা নিউরোসিস হোয়াট উই আর রাইট নাও আই এম সাফারিং ফ্রম উইল গেট ডাউন। সো ইউ নো হোয়াট ইজ দ্য ওয়ে আউট। বাট হোয়াট অ্যাবাউট সাইকোসিস? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য গ্রস ইম্পায়ারমেন্ট ইন দ্য রিয়েলিটি টেস্টিং। তার মানে হচ্ছে the person has lost its touch with the reality, and he or she is living in a world of fantasy. যখন এইরকম একটা ঘটনা ঘটে, we call it a psychosis। এবং আমরা ঠিক এর আগে যে ডেফিনেশনটা বললাম ইনস্যানিটি, এই ইনস্যানিটির কিন্তু মেইন যে স্টেবিলিটি অর মেইন যে প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ দ্য লস উইথ দ্য রিয়েলিটি। Whatever we will discuss right now and in the next few minutes is related with the unsoundness of mind, more precisely with the loss of reality। যতক্ষণ লস অফ দ্য রিয়েলিটি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু we will not say that the person is insane। এইটুকু বোঝার পরে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। একটা পেশেন্টকে আমি কখন মানে কোট আনকোট পাগল বলবো? সো ইন অর্ডার টু ডু দ্যাট, উই হ্যাভ টু লুক ফর সাম স্পেসিফিক ডায়াগনোসিস অফ ইনস্যানিটি। কি কি সেই ইনস্যানিটি ডায়াগনোসিস? এক নম্বর হচ্ছে when a patient is having a family history of insanity, this is number one। যদি তার কোনো সাবস্ট্যান্স অ্যাবিউজ, if there is any history of substance abuse, along with it we will perform some physical examinations, then we will go for the psychological examination, we'll do some investigation, and then we will give our observation or certification। এই যে কতগুলো জিনিসের মধ্যে সবকিছুই ইট ইজ ভেরি মাচ ট্যাঞ্জেবল, ইজন্ট ইট? ফ্যামিলি হিস্ট্রি আমি লোকটাকে জিজ্ঞেস করবো, পার্সোনাল হিস্ট্রি অফ সাবস্টেন্স ইউজ, আপনি গাঁজা খান মদ খান জিজ্ঞেস করবো। ফিজিক্যাল এক্সামিনেশন, তোরা মোটামুটি এখন মানে ইউ হ্যাভ ভেরি মাচ অ্যাকোয়েন্টেড উইথ
how to perform a physical examination in a patient, সেই অ্যানিমিয়া জন্ডিস সায়ানোসিস ক্লাবিং দিয়ে শুরু হয় সেই কথা। ইনভেস্টিগেশন নো প্রবলেম, সার্টিফিকেশন অবজারভেশন নো প্রবলেম, কিন্তু যে অংশটা বাদ গেল দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল এক্সামিনেশন অর দ্য মেন্টাল কন্ডিশন। এই পার্টটা অর্থাৎ কিনা দিস সাইকোলজিক্যাল এক্সামিনেশন উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অর উইল হ্যাভ টু রিলেট ইট উইথ দ্য স্পেসিফিক ডায়াগনোসিস। তার মানে এইটুকু আমরা বুঝতে পেরেছি, ডায়াগনোসিস অফ ইনস্যানিটির মধ্যে সবকটা জিনিস অসুবিধা নেই আমাদের করার ক্ষেত্রে, কিন্তু যে গন্ডগোলটি আছে বা যে গন্ডগোলটি আমরা স্পেসিফিক্যালি এই মুহূর্তে খুব মানে প্রিসাইসলি ধরতে পারছি না, that is what is the psychological examination that we will have to do. Let us go to the next slide. এই স্লাইডে একটা ডেফিনেশন লেখা আছে। এই ডেফিনেশনটা তোদের সম্ভবত কেউ ধরবে না, কিন্তু মনে রাখতে হবে অ্যাফেক্ট কথাটা খুব মানে ফ্রিকোয়েন্টলি সাইকোলজিকে ব্যবহার করা হয়। দিস ইজ নাথিং বাট ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য মুড অর দ্য ফিলিং। তার মানে এখন থেকে তোদের মুড যাদের খারাপ আছে তোরা অ্যাফেক্ট কথাটাকে ইউজ করতে পারিস অ্যাজ আ সিনোনিম। নো প্রবলেম অ্যাবাউট দিস, মানে আমার অ্যাফেক্ট খারাপ আছে, যদিও সেটা বুঝতে হয়তো সাধারণ লোক বুঝতে পারবে না, কিন্তু ঘটনা হচ্ছে যারা আজকে ক্লাস করেছে তারা হয়তো বুঝতে পারবে। এরকম যদি চাস সেটা তোরা করতেই পারিস, নো প্রবলেম। একটা জিনিস বুঝতে হবে, আমরা আগের স্লাইডে একটা পার্ট বাদ দিয়ে গেলাম, দ্যাট ইজ সাইকোলজিক্যাল এক্সামিনেশন। With this definition of affect in our mind, let us see what specifically is meant by the psychological examination. মনে রাখতে হবে এই সাইকোলজিক্যাল এক্সামিনেশন তোরা যখন পোস্ট গ্রাজুয়েশন যদি সাইকিয়াট্রিতে করিস বা এরপরের যে থার্ড প্রফেশনাল পার্ট টুতে যাবি, তোরা যখন সাইকিয়াট্রি পড়বি তখন দেখবি সাইকোলজিক্যাল এক্সামিনেশনের একটা লম্বা চওড়া ফিরিস্তি দেওয়া আছে। But we will not go into that detail right now. What we will do, we'll try to find out what are the common sign symptoms that will fulfill our identification with the psychological problem or the psychological examination. These are the signs of insanity. মানে এই যে আমাদের সাইকোলজিক্যাল অসুবিধাগুলো, এই অসুবিধাগুলোকে আমরা একটুখানি খুঁজে নেওয়ার চেষ্টা করি। We will have at least 6 definitions, আমাদের 6টা ডেফিনেশন আমাদেরকে শিখতে হবে in order to understand what are actually the signs of insanity. কেন আমরা বুঝবো? তার কারণ হচ্ছে যে আগেই যে বললাম, সাইকোলজিক্যাল এক্সামিনেশন বা মেন্টাল কন্ডিশন আমাদেরকে অ্যাসেস করতে হবে। সেই মেন্টাল কন্ডিশন অ্যাসেস করতে গেলে আমাদের কতগুলো ডেফিনেশন জানতে হবে, বা মেন্টাল কন্ডিশন হুইচ ইজ নট নর্মাল এই বস্তুটা আমাদেরকে জানতে হবে, সো দ্যাট উই ক্যান ক্লাসিফাই দ্যাট পারসন ইনটু দ্য ক্যাটাগরি অফ ইনসেন, কোট আনকোট পাগল। বেশ, এখানে দেখ 6টা ডেফিনেশন আছে। ওয়ান ইজ ডিলিরিয়াম, ডিলিউশন, হ্যালুসিনেশন, ইলিউশন, ইম্পালস অ্যান্ড অবসেশন। ডিলিরিয়ামটা আমি পরে পড়াই। Let us come to the first definition, delusion. দেখা যাক কি লেখা আছে। Delusion is a false belief in something which is not a fact. তুই যদি এখানে ফুল স্টপ দিয়ে তোর ডেফিনেশন শেষ করে দিস, পারফেক্টলি ওকে। If there is 2 marks, you will get 2 out of 2. ভাইভাতে you will get a big round of applause যে অসাধারণ তুই বলেছিস। Delusion is a false belief. এইখানে আমাদের কত 3টে টার্মিনোলজি একটু কাছাকাছি আছে বলে অনেক সময় বুঝতে অসুবিধা হয়। সেই কারণে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলেছি যে তোরা লম্বা লম্বা ডেফিনেশন মনে রাখিস। ডোন্ট গো ইনটু দ্যাট
big definitions. So for you people, let us cut short this definition into 5 word definition. পাঁচটা ওয়ার্ড কি কি? ডিলিউশন ইজ আ ফলস বিলিফ। ওকে, ফুল স্টপ। তুই যদি এইটুকুও মনে রাখতে পারিস, ইট ইজ এনাফ। ফলস বিলিফ, আর কিচ্ছু মনে রাখিস না। ডিলিউশন ইজ আ ফলস বিলিফ, ঠিক আছে? ইট ইজ নট আ ফ্যাক্ট। এইটা আর একটু যদি মনে রাখতে পারিস, দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ান। কেননা এরপরে আমরা যখন আর দু একটা ডেফিনেশন করব, তখন আমরা এই নট আ ফ্যাক্ট এই পার্টটাকে নিয়ে খেলা করব। সুতরাং let us extend this definition a bit more. Delusion is a false belief which is not a fact. আমার মনে হয় এইটুকু ডেফিনেশন মনে রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তার মানে কোনো একটা জিনিস which is not a fact, but I believe that it is that specific thing. এরপরে ডেফিনেশনের আরেকটু পার্ট আছে। কি বলছে? And the belief persists even after its falsity has been clearly demonstrated. মানে তোকে বোঝানো হলো যে এটা 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 ভুল, এটা ভ্রান্ত, এটা ঠিক নয়, কিন্তু তা সত্ত্বেও তুই সেই বিলিফটা নিয়েই বসে থাকছিস। সো দিস ইজ হোয়াট উই কল আ delusion. So for you people, delusion is a false belief which is not a fact. যদি পরেরটা বলতে পারিস, and the belief persists even after the falsity has been clearly demonstrated, it is well and good, very good. অনেক সময় যে জিনিসটা আমরা সাধারণ পড়াতে গিয়ে বলি এটা মনে না রাখলেও চলে, অদ্ভুতভাবে দেখেছি সেই পার্টটাই স্টুডেন্টদের মনে থাকে। মানে সেই আমার একটা গল্প পরে সেটা নিয়ে কখনো আলোচনা করা যাবে। সেটা হচ্ছে যে ডোন্ট থিঙ্ক অফ আ মাঙ্কি বলে একটা গল্প ছিল। সো উইল মানে দ্য থিং দ্যাট ইজ বিং আস্কড নট টু থিঙ্ক, লোকটা সেইটা নিয়েই থিঙ্ক করছিল। দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি দ্যাট উইল টেল ইন আ ডিফারেন্ট ওয়ে। বেশ, সুতরাং ডিলিউশনের ব্যাপারটা হচ্ছে ইট ইজ আ ফলস বিলিফ। ওকে, এর পরের ডেফিনেশনটা হচ্ছে হ্যালুসিনেশন। কিন্তু বিফোর উই গো ইনটু ডিলিউশন, সাধারণত ভাবে ডিলিউশনের তুই যদি ডেফিনেশনটা ঠিক মতো ভাবে বলতে পারিস, টিচার খুব আনন্দিত হয়ে পড়ে। তারপরে তিনি একটা কোশ্চেন করেন, ক্যান ইউ টেল মি দ্য টাইপ অফ ডিলিউশন? কেননা ফরেন্সিক সাইকিয়াট্রি এমনি বেশিরভাগ লোকজন পড়ে না, তাও সেই ছেলে মেয়েটি করেছে, এবং করার পরে সে ডিলিউশনের ডেফিনেশনটা খুব ভালো বলেছে। ন্যাচারালি মানে এক্সপেকটেশন বাড়তে থাকে আর কি টিচারের। এক্সপেকটেশন বাড়তে থাকার জন্য টিচার বলেন যে তাহলে তুমি আমাকে বলো তো দেখি, what are the different type of delusions? So let us see a few type of delusion. দু চারটে delusion দেখি। ওকে, বেশ, এইখানে দেখ এই যে ডিলিউশন যেটা, এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করে দেখ, ঠিক আছে? এখানে ছবিতে কি দেখতে পাচ্ছিস আমি একটু ভালো করে বলি তোদের, তোরা মিউট আছিস, মিউটই থাক। একটা বিড়াল, সে আয়নায় দেখছে, কিন্তু ছবিটা দেখছে যে সে একটা সিংহ। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড আ ডিলিউশন। ওকে, নাও দিস বিড়াল thinks she is actually a lion. এই যে ডিলিউশনটা, যেখানে we think we are actually not a person of that great, আমি যখন মনে করতে শুরু করি যে আমি সেই লোকটি, তখন that becomes a delusion of grandeur. সোজা কথা হচ্ছে, I am not that very much rich, but I think I am a king. And it becomes very difficult to disprove that I am a king. Even the falsity has been proved যে ভাই তোমার you don't have a palace, you don't have so many wives, you don't have a huge amount of money, but even in spite of that, I think that I am something which is like a king. So this is known as the delusion of grandeur. এরপরের আর একটা ডিলিউশন আছে, ছবিগুলো একটু মনে রাখিস তাহলেই মনে থেকে যাবে। This is a very common delusion, especially for the young people.
এই ডিলিউশনটার নাম হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স। বস্তুটা কি? বস্তুটা হচ্ছে আর কিছুই নয়, ধরা যাক একটা হল ঘরের মধ্যে গ্রুপ অফ স্টুডেন্টস বসে আছে। তুই সেই হল ঘরে ঢুকলি। যে গ্রুপ অফ স্টুডেন্টরা তাদের নিজেদের মধ্যে কথা বলছিল, তারা হঠাৎ কথাটা থামিয়ে দিল। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ উইল থিঙ্ক দ্যাট ডেফিনেটলি ওরা আমার সম্বন্ধে কিছু না কিছু একটা ভাবছিল, সেই জন্য এখন বা বলছিল, যে কারণে এখন কথাটা থামিয়ে দিয়েছে। This is known as the delusion of reference. That means each and every person is referring to you. আচ্ছা, এই জিনিসটা তো খুব কমন, তাই না? অনেক সময় তোর মনে হবে যে এই ধরনের রেফারেন্স হয়তো আমার সম্বন্ধে বলছে ওই গ্রুপ অফ স্টুডেন্টস। তাহলে আমি কি ইনসেন অ্যাজ পার দ্য ডেফিনেশন? দ্য অ্যান্সার টু দিস কোশ্চেন ইজ নো, বিকজ ওই ইনস্যানিটির ডেফিনেশনে বা এই ডিলিউশনের ডেফিনেশনে একটা পার্ট আছে, ভালো করে লক্ষ্য কর। সেখানে এটা বলা হচ্ছে যে দ্য ডিলিউশন পারসিডস ইভেন দ্য ফলসিটি হ্যাজ বিন প্রুভ। কিন্তু এইখানে যদি তোকে ফলসিটিটা প্রুভ করে দেওয়া হয় যে ইট ইজ নো, ইট ওয়াজ নট ইউ হুম উই আর অ্যাকচুয়ালি রেফারিং টু। আমরা অন্য একটা কিছু ডিসকাস করছিলাম, আমরা হয়তো কমিউনিটি মেডিসিনের একটা খুব কঠিন একটা ইটিওলজি নিয়ে চিন্তা করছিলাম বা কথা বলছিলাম। ইট ওয়াজ নট ইউ, and your delusion will subside, or your thinking will subside in that way. So you are not insane. So this is known as the delusion of reference. ছবিটা লক্ষ্য করুন। This is also a type of delusion where the person thinks that she will be killed by people. এই ডিলিউশনটাকে বলা হয় ডিলিউশন অফ পারসিকিউশন, মানে he will be persecuted by someone else. এগুলো একটু হায়ার ফর্ম অফ সিজোফ্রেনিয়াতে ইউজুয়ালি দেখা যায়। and this is what we call is a delusion of persecution, যেখানে একজন মনে করছে যে he may be killed by someone. এছাড়া আরো বিভিন্ন ধরনের ডিলিউশন আছে, তোদের বইতে ইউ ক্যান জাস্ট গো থ্রু দ্য ডিফারেন্ট টাইপ অফ ডিলিউশনস। সেই ডিলিউশন গুলো মনে রাখতে পারিস। তার মধ্যে একটা খুব একটা একটা ডিলিউশন আছে, সেই ডিলিউশনটা লোকজন খুব ভালো করে মনে রাখে। সেটা হচ্ছে যে ইরোটোম্যানিক ডিলিউশন, মানে হচ্ছে যে সবাই কেউ কেউ আছে তারা মনে করে যে তাকে দেখলে সবাই বোধহয় প্রেমে পড়ে গেছে। So this is a specific type of delusion which is known as a erotomanic delusion. But no, I'm not telling that there are few people among you also. But the thing is that if that falsity persists, then only you can say that that person is insane or is suffering from delusion. Okay? Let us now go to the second definition. The definition is hallucination. Before going into the definition of this hallucination, আমি মনে বলবো তোদেরকে, you just remember that hallucination deals with the five senses. আর কিছু মনে রাখতে হবে, ঠিক আছে? ফাইভ সেন্সেস। যে মুহূর্তে তুই এই জিনিসটা মনে রাখবি, the definition becomes very easy. Let us see what is written. It is a false sensory perception which manifests without any external object or stimulus. That means we are sensing something which is not true. Okay. Sensory perception. Please remember the word sensory. এই সেন্সারি পারসেপশন মনে রাখলে পরেই you have mastered the definition of hallucination, even types of hallucination. তার কারণ we have five senses and all the
disorder of these five senses will be five different type of hallucinations. মানে আমি যদি চোখে একটা ভুলভাল কিছু দেখি তাহলে it will be a visual hallucination, কানে শুনলে whatever. তোরা কখনো লক্ষ্য করেছিস কিনা জানি না, there are few people যারা রাস্তা দিয়ে হাঁটছে এবং নিজেদের মধ্যে কথা বলতে মানে নিজের সঙ্গেই মানে কারোর সঙ্গে যেন কথা বলতে বলতেই যাচ্ছে, এরকম আশা করা যায় প্রচুর মানে লোকজনদেরকে দেখেছিস। These people are actually classified as the schizophrenic patient. তাদের এই যে হ্যালুসিনেশনটা, এই হ্যালুসিনেশনটা কি? সে কথা বলছে কার সঙ্গে? কারোর সঙ্গে নয়, সে কথা বলছে ইন আ সেন্স যে সে কিছু শুনতে পাচ্ছে, সেই শোনার উত্তর সে দিচ্ছে। সো দ্যাট ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ অডিটরি হ্যালুসিনেশন। এই যে সিজোফ্রেনিক পেশেন্টরা যারা অ্যাকচুয়ালি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এবং তারা নিজেদের মধ্যে কথা বলছে এরকম হয়, এই পেশেন্টগুলো আর কিচ্ছু নয়, they are actually hearing something without any person who is talking to them, কিন্তু he or she is hearing something and he is giving reply to that, and this is a classical example of what we called is a sensory perception, এবং তার মধ্যে this is actually an auditory perception. বোঝা গেল? এই জিনিসটা একটুখানি আরেকটু ক্লিয়ার হবে আমরা যখন এর ডিফারেন্ট টাইপস গুলো দেখব। হ্যালুসিনেশন, আবার আমি ডেফিনেশনটাকে একটুখানি বলে দিচ্ছি। হ্যালুসিনেশন ইজ নাথিং বাট ইট ইজ আ ফলস সেন্স পারসেপশন। আমি একটা জিনিস তোদেরকে বলি, এক সময় ইনিশিয়ালি তখন এই ব্লুটুথ ডিভাইস গুলো অত বেশি আসেনি আর। এখন ব্লুটুথ ডিভাইস যেগুলো এসছে তোরা মোটামুটি ওই কলারে একটা পোলে পড়ে কানের মধ্যে গুজে রাস্তায় হাঁটিস আর কি। সেই সময় একটা ডিভাইস এসছিল যেটা জাস্ট কানে লাগানো থাকতো, হয়তো তোরা অনেককে ইউজও করেছিস, জাস্ট কানে লাগানো থাকতো আর সামনে একটা লম্বা একটা ডাঁটির মতো থাকতো যেখান থেকে কথা বলা যায় আর কি। সেই ডিভাইসটা যখন এসছে, আই ওয়াজ নট দ্যাট ভেরি মাচ অ্যাকোয়েন্টেড উইথ ইট। আমি তখন অবাক হয়ে দেখতাম যে কিছু লোকজন মানে হঠাৎ মনে হয়েছিল যেন সিজোফ্রেনিক পেশেন্ট খুব বেড়ে গেছে, হাঁটতো যখন তখন তো কথা বলতো, আমি তো দেখতে পাচ্ছি না কি কানে আছে না আছে, উল্টো দিক থেকে হয়তো দেখছি আর কি। তখন দেখা যেত যে প্রচুর সিজোফ্রেনিক, কি ব্যাপারটা কি? তখন আমাকে একজন বোঝালো যে না স্যার এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে নতুন একটা ডিভাইস এসছে আর মানে আইডেন্টিক্যাল টু, মানে এইবারে যদি কানে ওই ডিভাইসটা না থাকে বাকিটা যা হয় সেটাই হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। সুতরাং this is what we call is a hallucination. It is a false sense perception which manifests without any external object or stimuli. তুই যদি এই পরের কথাটা নাও বলতে পারিস, hallucination is a false sense perception, that's okay. Without any external stimuli এটা তো হবেই, কেননা সেন্স তো সাধারণত ভাবে এক্সটার্নাল স্টিমুলাইতে অত ভিভিডলি থাকে না। It may occur in schizophrenia, affective disorder, এইসব মনে রাখার খুব একটা দরকার নেই, organic mental disorder। তবে হ্যাঁ, hallucination also occurs in high fever, even in drug intoxication, withdrawal from the drug addiction। এগুলো একটু উচ্চ স্তরের আলোচনা, you people did not have to understand this one, forget about it। তবে hallucination বস্তুটা কি এবং তার কি টাইপ হয়, let us see। এটা অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, অর্থাৎ কিনা this is an auditory hallucination which is very common in schizophrenia, and this auditory hallucination is the most common hallucination that is being experienced by people. তার মানে এটা একটা এমসিকিউ হতে পারে, the commonest hallucination that we see or rather that we perceive is the auditory hallucination. Next, ভালো করে লক্ষ্য করে দেখ, দিস ইজ আ ক্লাসিক্যাল এক্সাম্পল। যে রাস্তাটা, সেই রাস্তাটাতে ভালো করে দেখ কিচ্ছু নেই, কিন্তু যে হ্যালুসিনেট করছে সে দেখবে অনেকগুলো হয়তো জেব্রা দাঁড়িয়ে আছে, জেব্রা ছাড়া অনেক কিছুই দেখতে পারে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। মানে হোয়াট এভার হি অর শি থিংস যে এখানটাতে দাঁড়িয়ে আছে, হয়তো অনেকগুলো শাহরুখ খান দাঁড়িয়ে আছে, দ্যাট ক্যান অলসো হ্যাপেন।
whatever, মানে the person will hallucinate all these things. বেশ, এই ছবিটাতে ভালো করে লক্ষ্য করে দেখ। এই ছবিটা দেখলে প্রাইমারিলি মনে হবে দুটো লোক, তারা দুজনের দিকে তাকিয়ে আছে। আবার এটাও হতে পারে, ইফ উই জাস্ট ট্রেস দ্য হোয়াইট পার্ট, একটা ফ্লাওয়ার ভাস। সো দিস ইজ হোয়াট উই কল্ড ইজ অ্যান ইলিউশন। এমন ভাবে ছবিটা তৈরি করা আছে যে ইট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং অ্যান ইলিউশন। এই ইলিউশনটাও হচ্ছে ইজ আ টাইপ অফ, আমি তখন বললাম না যে হোয়াট আর দ্য কমন ক্লিনিক্যাল ফিচার্স অফ দিস ইনস্যানিটি, তার মধ্যে ইলিউশনটাও একটা আছে। কিন্তু মনে রাখতে হবে এই ইলিউশন আমাদের বহুবারই হয়, কিন্তু when we will come back to the reality whenever we understand by ourselves that what we thought is a different. ধরা যাক এই মুহূর্তে তোরা যারা এই ছবিটা দেখছিস, তাদেরকে আমি যখন বলছি যে দুটো মানুষ কালো পার্টটার দিকে তাকা, দুটো মানুষ দুজনকে সামনে থেকে দেখছে, আবার আমি যখন বলছি সাদা পার্টটার দিকে তাকা, তখন দেখবি একটা ফ্লাওয়ার ভাসের মতো এন্টিটি। কেউ যদি মনে করে যে না, he or she cannot see the flowers at all even if I have explained it to him or her, then that will become a clinical feature or a symptom of insanity. তা না হলে পরে কিন্তু এটা সবাই দেখছে, the illusion persists. So what is an illusion? It is a false interpretation by senses of an external object. খুব খুব কঠিন যদি ডেফিনেশন হয়ে যায়, আমি তোকে বলবো যে ইউ ক্যান জাস্ট গো ব্যাক টু দ্য ডেফিনেশন অফ ডিলিউশন। আমরা যাই পেছনে যাই, কি ছিল? Delusion is a false belief in something which is not a fact. Okay. Let us frame the definition of illusion in this context. একই রকম ভাবে ফ্রেম করি চলে। Illusion is a false belief in something which is a fact. There is an external object এবং আমি সেটাকে ভুল বুঝছি, that is illusion. এই যে ছবিটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, there is an object, isn't it? এরকম তো নয় যে একদম intangible বস্তুটা। Yes, there is a picture of us, there is a picture of two people looking one to the other, but what we usually doing, যে কোনো একটাকে আমরা ধরে বসে থাকছি যে এইটা নয় ওইটাই ঠিক, একমাত্র দুটো লোকই একমাত্র দুদিকে তাকিয়ে আছে, তাহলে পরে দ্যাট উইল বি ইলিউশন উইথ রেসপেক্ট টু ইনস্যানিটি। ইলিউশন যতক্ষণ পর্যন্ত ডেফিনেশনটা আমরা বলছি, আবার আমি বলি ইলিউশনের ডেফিনেশনটা জাস্ট লাইক ডিলিউশন। Delusion is a false belief. Illusion is also a false belief. Delusion is a false belief without any stimuli. Illusion is a false belief with a stimuli. দেখা যাক আর কি কি ধরনের টাইপ আছে। এর মধ্যে অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে ভালো করে দেখ, নিচে লেখা আছে অপটিক্যাল ইলিউশন আর কোয়াইট কমন ইন ডেজার্টস ওয়্যার ওয়াটার মে বি সিন অ্যাট প্লেসেস। এটা তো তোরা ছোটবেলায় করে এসেছিস। হোয়াট আর দ্য সাইন্টিফিক রিজনস ফর দিস ওয়ান? এগুলো হতেই পারে অন্ধকারের মধ্যে ইফ ইউ সি আ রোপ অ্যান্ড ইউ হ্যাভ pre-thought যে হ্যাঁ এখানে সাপ খোপ থাকতে পারে, you will definitely think that it is a snake. So these are illusions where you are believing something different, but the external stimuli is there. In case of this is illusion. In case of delusion, you are believing in something where there is no external stimuli. এই ডিফারেন্সটা আশা করা যায় বোঝা গেছে। সুতরাং we will just remember the definition in this way. Illusion is something where we believe it is false with an external stimuli. So illusion is a false belief with an external stimuli.
ডিলিউশন ইজ আ ফলস বিলিফ উইদাউট এক্সটার্নাল স্টিমুলাই। সুতরাং এই বিষয়টা পরিষ্কার। নেক্সট উই গো টু দ্য আদার ডেফিনেশন, ইম্পালস। এই ইম্পালস ডেফিনেশনটা একটু মনে রাখার চেষ্টা করিস, কিন্তু আমরা যখন দু একটা জিনিস ছবি টবি দেখবো, দেখবি এই মানে অ্যাটলিস্ট এই ডেফিনেশনটা মনে রাখতে অসুবিধা হবে না। So it is defined as a sudden, irresistible force which compels a person to do some action without motive or forethought. So this is the definition of impulse. Defined as a sudden and irresistible force which compels a person to do some action without motive or forethought. এইটুকু মনে রাখ। ওকে, এরপরে ডেফিনেশনের যে অংশটা লেখা আছে সেই অংশটা অ্যাকচুয়ালি ওই যে আমরা প্রথমে বলেছিলাম না যে ইনস্যানিটি আর সেনিটির মধ্যে যে থিন লাইন, সেই থিন লাইনটা হচ্ছে, সেটা হচ্ছে যে দ্য বেসিস ফর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিয়েলিটি। ইম্পালসের পরের যে পার্টটা, সেই পার্টটাতে কি লেখা আছে তাহলে বুঝতে পারবে। আর নর্মাল পারসন অলওয়েজ ট্রাইস টু অ্যানালাইজ দিস অ্যাকশন whether they are consistent with the law or not. Once he realizes that his action may be contrary to law, he stops it. But in impulse, a person is not able to control himself. তার মানে হচ্ছে লস অফ রিয়েলিটি তখনই হবে যখন আমি বুঝেও I cannot understand what is the, without any motive and forethought, যখন without any forethought আমি যে কাজটা করছি, সেই যে কাজটা, সেই কাজটা ইম্পালস আমি তখনই বলবো when the person will, his or her consciousness will be clouded যে what he or she is doing is contrary to law. যখন এই ঘটনাটা হবে then we will say it is an impulse. এর কমনেস্ট এক্সাম্পল হচ্ছে ক্লেপ্টোম্যানি। এরকম প্রচুর লোকজন আছে যারা খুব ট্রিভিয়াল থিং, ছোট্ট 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 জিনিস এই বিভিন্ন জায়গা থেকে তোলে। এই শপিং মল টলে গেলে পরে এবং মানে কিছু দেয়ার আর পিপল হু আর বিন, আই মিন হায়ার্ড বাই, আই মিন দিস মলগুলোতে হায়ার করা থাকে, দে অনলি ট্রাই টু ফিগার আউট যে কারা কোথা থেকে কি জিনিস টুকটাক করে নিচ্ছে আর কি, সেই জিনিসগুলো। দিস ইজ নোন অ্যাজ দ্য ক্লেপ্টোম্যানি। এটা খুব কমন এবং অনেকের মধ্যে এটা থাকে, ছোট ছোট জিনিসপত্র টুকটাক করে নিয়ে নেয়। অ্যান্ড দিস ইজ হোয়াট উই কল ইজ অ্যান ইম্পালস। উইদাউট মোটিভ ফোরথট, জানে জিনিসটা ভুল, তা সত্ত্বেও উইথ দ্য ক্লাউডিং অফ দ্যাট টাইপ অফ কনসিয়াসনেস, যেখানে ও জানে যে ইট ইজ রং, he or she is just taking this one small things. এছাড়া আর একটা আছে, এটা অনেক সময় তোদের এমসিকিউ আসে, ট্রাইকোটোমেনি। এই যে এই যে এই যে স্পেসিফিক চেইন, মানে স্পেসিফিক ইম্পালসটা, সেখানে একজন তার নিজের মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, and the person sometimes tears his or her hair and may not eat it, কিন্তু অনেক সময় চুল টুল ছিঁড়ে ফেলে। দিস ইজ another type of impulse. আর একটা ইম্পালস হচ্ছে, এটাও অনেক সময় এমসিকিউ আসে, সেটা হচ্ছে অনিওমেনিয়া। অনিওমেনিয়া ইজ অ্যাকচুয়ালি আ ইম্পালস অফ বাইং। মানে কোথাও একটা গেলাম, কিছু না কিছু একটা জিনিস হয়তো কিনতেই হবে, মানে দেখ মেয়েটার হাতে কত শপিং সে করেছে, সো ইট ইজ অ্যাকচুয়ালি আ ইম্পালস অফ শপিং ডিফারেন্ট থিংস। যে জিনিসগুলো হয়তো তার আছে, চারটে পাঁচটা করে হয়তো আছে, ইন স্পাইট অফ দ্যাট হি অর শি ইজ অ্যাকচুয়ালি, হি অর শি ক্যান নট রেজিস্ট ইন দিস ওয়ান। অনেকের বলা হয় যে মেয়েদের নাকি এই জিনিসটা থাকে, ইট ইজ নট দ্যাট, এনিওয়ান ক্যান গো। কেননা এখন মোটামুটি যেরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখানো হয় আর কি, সেই অ্যাডভার্টাইজমেন্টে দ্য পিপল ইউজুয়ালি suffers, or rather they are very much I mean কি বলবো, destined to buy something which may not be that very much essential to him or her. Without that he can live or she can live, কিন্তু এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখানো হয় অনলি টু ট্রিগার দিস ইম্পালস। মানে ভালো করে লক্ষ্য করে দেখিস, মানে পরবর্তীকালে তোরা যদি ডাক্তারি ছেড়ে কখনো ব্যবসা করিস,
তাহলে বুঝতেই পারছিস what you will have to trigger these senses of the people, যে সেন্স গুলো অ্যাকচুয়ালি খুব স্পেসিফিক্যালি এই এই ধরনের ইম্পালস গুলোকে আর একটু হাওয়া দেয় আর কি। সুতরাং ইউ ক্যান থিঙ্ক অফ ইট ইন দ্যাট। বেশ, এরপরে একটা ছবি দেখ। এখানে এই যে ছেলেটি বা মেয়েটি দেখা যাচ্ছে হাত ধুচ্ছে এরকম। I think you people have come across there are people who are constantly washing his or her hands and feet with these contexts যে হাতে কখনো কিছু জার্ম লেগে আছে। এবং এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আরো বেশি হয়েছিল ডিউরিং দ্য টাইম অফ দ্য কোভিড। and there are people who just cannot stop eating, এরকম লোক হয়তো তোদেরকে আছে। এই যে জিনিস অর্থাৎ কিনা কনস্ট্যান্টলি করে যাচ্ছে উইদাউট আই মিন কাইন্ড অফ স্টপেজ, এই জিনিসটাকে এই সাইকোলজিক্যাল ভাষায় এই জিনিসটা বলা হয় which is known as an obsession. The terminology, the entire terminology is known as the obsession compulsion, এবং এই ডিসঅর্ডারটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেশন জিনিসটা কি has been defined as a persistent and irresistible thought, image or affect আমি প্রথমে বলেছিলাম mood or impulse that cannot be removed by the sufferer although he knows that this is foolish. ও কিন্তু অনেকটা জানে a part of his consciousness is still there, কিন্তু তা সত্ত্বেও he or she will be doing the same thing. তোরা আগে তোদের বাড়িতে যদি যারা বয়স্ক লোকজন আছে অনেক সময় দেখবি যে they use a term which is known as the শুচিবায়ুগ্রস্ত. This means that he or she wants to remain very much clean by himself or herself. So this is known as an obsession. এবারে এইটা ভালো করে বোঝার চেষ্টা কর। অবসেশন ইজ আ ইররেজিস্টেবল থট। সেকেন্ড লাইনে লেখা আছে ইররেজিস্টেবল থট। এই ইররেজিস্টেবল থটটা যখন অ্যাকশনে কনভার্সন হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ দ্য কম্পালশন। when this converts into action, it is known as the compulsion. So obsessive compulsive disorder মানে হচ্ছে it is a persistent and irresistible thought that cannot be removed by the sufferer, and it is being converted into the action which is known as the compulsion. The person keeps on repeating foolish behavior though realizing that it is untrue. Normal person also sometimes have obsessions, but they overcome them over a period of time. But once it becomes pathological, it may turn into obsessive compulsive neurosis. এখানে পরবর্তীকালে এই নিউরোসিস থেকে সাইকোসিসে কনভার্সন হয়, and then we call that this person is insane. আশা করা যায় এই পার্টটা বুঝতে পারবে। The first definition যেটা আমি ওখানটাতে দিয়েছিলাম ওই যে লিস্ট অফ ডেফিনেশনে, সেই লিস্ট অফ ডেফিনেশনের প্রথম ডেফিনেশনটা ডিলিরিয়াম ছিল। আমি ডিলিরিয়ামটা ইচ্ছে করে লাস্টে রেখেছি। It is actually a reversible mental disorder characterized by confusion and impairment of consciousness. এখানে ইমোশনাল অ্যাবিলিটি হতে পারে, হ্যালুসিনেশন, ইলিউশন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইম্পালসিভ বিহেভিয়ার হতে পারে। এইটা আমি ইচ্ছা করে লাস্টে বলেছি, কারণ হচ্ছে যে if I would have given this definition you could not have understand what is hallucination, what is impulse, এখানে সব জিনিসগুলো এসছে। That is the reason I have kept it at the last. So it is an acute, এটা কিন্তু irreversible বা reversible mental disorder characterized by confusion and impairment of consciousness, যেখানে ইমোশনাল অ্যাবিলিটি থাকতে পারে, হ্যালুসিনেশন, ইলিউশন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইম্পালসিভ বিহেভিয়ার, এসব কিছু কিন্তু থাকতে পারে which is known as the delirium. এই জিনিসটা একটু মনে রাখিস। এরপর একটা ভয়ঙ্কর ছবি আছে, যদি মনে রাখতে পারিস সেই মনে রাখিস তাহলে করে নিতে পারবি। হাসাহাসি করিস না ছবিটা দেখে, whatever. Now let us go to this one. এইটা না তোদের অনেক সময় শর্ট নোট আসে, ফ্রেইন ইনসেনিটি, মানে দ্য পারসন হু ইজ নট অ্যাকচুয়ালি অ্যান ইনসেন বাট ফ্রেইনস টু বি ইনসেন, এরকম প্রচুর হয়। মানে এখন তো চারদিকে দেখতেই পাচ্ছি সবাই দুষ্টুমি করে ধরা টরা পড়ে। তারপরে অনেকেই আবার ইনস্যানিটি ক্লেম করে যে না আমি পাগল। যে নিজে বলে আমি পাগল আমাকে ছেড়ে দিই, তাহলে পরে বুঝতে হবে যে কিছু না কিছু গন্ডগোল আছে, মানে সে পাগল নয়।
হোয়াট এভার। ফ্রেইন ইনস্যানিটি অ্যাকচুয়ালি কিরকম ভাবে হয়, মানে আমরা মানে ইউ ক্যান জলি ওয়েল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ ফ্রেইন, দিস পারসন ইজ নট টেলিং দ্য ট্রুথ অর রাদার ম্যালিঙ্গারিং, which is characterized by the sudden onset। হঠাৎ করে তার শুরু হলো, মানে ধরো জায়গাটা বদমাইশি টদমাইশি করেছে, তারপরেই দেখা গেল যে সে পাগলের মতো বিহেভ করতে শুরু করেছে আর কি। And there is a positive motive for that. Whenever you find that there is a motive that this person has done some good to me, and you can say that yes, this person is actually feigning to be insane। এবং ভ্যারিয়েবল অ্যান্ড কনফিউজিং সাইন সিমটমস, এই যে এতগুলো সাইন সিমটমস দিলাম, হঠাৎ কখনো কখনো ডিলিরিয়ামের সাইন দেখাবে, কখন বলবে তার হ্যালুসিনেশন হচ্ছে বা হোয়াট এভার, এটা বুঝতে পারবি। কিন্তু রাত্রে যখন ঘুমাবে, দিস ফেলো স্লিপস ভেরি ওয়েল, ইভেন বেটার দ্যান ইউ পিপল অলসো। হ্যাঁ, এখন তো ওদের ঘুম হচ্ছে না ওদের পক্ষে। So this is the person actually is having a normal sleep pattern. Uh, যাই হোক, এরপরে অনেক কিছু আর আছে, ফ্রিকোয়েন্ট এক্সামিনেশন এর জন্য তাদেরকে পাঠাতে হবে। যাই হোক, দিস ফার্স্ট ফোর ইজ ওকে ফর ইউ, ইউ ক্যান জাস্ট আই মিন ইফ সাম ডিফারেন্স বিটুইন কামস, যে প্লেন ইনসানিটি ট্রু ইনসানিটির মধ্যে ডিফারেন্স, এই প্রথম চারটে পয়েন্ট মনে রাখলেই যথেষ্ট। এবারে পার্ট 2 তে আসছি, ঠিক আছে। সো এখন পর্যন্ত আমরা একজনকে ডায়াগনোসিস করেছি, ইয়েস দিস পারসন ইজ অ্যান ইনসেন। এইবারে আমরা স্পেসিফিক ফরেন্সিক অ্যাসপেক্টে আসবো। ফরেন্সিক অ্যাসপেক্ট মানে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে এই ইনসেন লোকটা কিভাবে আমাদেরকে হেল্প তো করতে পারে না, রাদার কিভাবে আমাদেরকে তার ইনপুট গুলো দিতে পারে, where from we can deduce some important information. So let us see this one. Forensic psychiatry part 2 is actually dealing with the legal aspects. এই লিগাল অ্যাসপেক্টস এর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রিস্ট্রেন্ট অফ ইনসেন্ট। মানে ধরা যাক কেউ একজনকে সকল পাগল বলে আমি বলছি, তাকে কিভাবে একটা মানে অ্যাসাইলামে নিয়ে যাওয়া যায় তার কতগুলো গাইডলাইন আছে। তোদের বইতে দেখবি বিশাল বড় একখানা গাইডলাইন আছে, ওসব মনে রাখার দরকার নেই। রিস্ট্রেনমেন্ট অফ ইনসেন্ট সাধারণত কোশ্চেন মানে থিওরি কোশ্চেনে আসেই না। যদি মনে করিস, আমি একটা পেজ, ওয়ান পেজ ফর ইউ, একটা পেজে একটা আমি পাঠিয়ে দেবো তোদেরকে, দেয়ার ইজ এ ওয়ান পেজ ফরম্যাট যেখানে কিভাবে রিস্ট্রেন করা যেতে পারে ইনসেনকে, সেখানে জাস্ট লেখা আছে। ইউ ক্যান জাস্ট গো থ্রু ইট। মনে রাখার বিরাট কিছু দরকার নেই, বিকজ ইউ ডোন্ট গেট আ লং কোশ্চেন ফ্রম হিয়ার। এই পার্টটা ইম্পর্টেন্ট, বিকজ দেয়ার আর সো মেনি কোশ্চেন্স দ্যাট কামস ফ্রম দিস পার্ট। এবং এই জায়গাটা আমি বলবো তোরা একটুখানি বোঝার চেষ্টা কর, বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু আন্ডারস্ট্যান্ড। কেননা তুই যদি না বুঝতে পারিস না, পড়বি হয়তো, এখানে পড়ে মুখস্থ প্রচুর লোকজন করতে পারে আর কি, কিন্তু উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দ্য বেসিক থিং অফ দ্য আন্ডারলাইং অবজেক্টিভ অফ ইট, it becomes very difficult to remember also। মনে রাখাটাও খুব ঝামেলা। আমরা কি বললাম, this part deals with the legal aspect. A person who has been stamped as insane, তার কতগুলো রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটি গুলোকে আমরা বলি লিগাল রেসপন্সিবিলিটি। এটা দুই ধরনের হতে পারে, সিভিল রেসপন্সিবিলিটি আর ক্রিমিনাল রেসপন্সিবিলিটি। মানে এইখানে তোরা একটু কনফিউজ হয়ে যাচ্ছিস, আমি একটা লোককে ইনসেন বলছি, সে আবার কিভাবে রেসপন্সিবল হচ্ছে? সে রেসপন্সিবল অ্যাকচুয়ালি হচ্ছে না। Actually, what we really want to mean by this terminology, the legal responsibilities of an insane, it means that these people can enjoy something and cannot enjoy something. কিছু জিনিস হচ্ছে সে হয়তো এনজয় করতে পারে, বাট হি হ্যাজ বিন গিভেন দ্য রাইট টু এনজয় দ্যাট। এই জিনিস সে খেতে পারে, ঘুমাতে পারে, স্নান করতে পারে, হোয়াট এভার হি ওয়ান্টস হি ক্যান ডু। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো সে করতে পারে না, যেটা সাধারণত ওই যে সেন লোক যার কথা এতদিন ধরে, মানে তোরা মনে করিস তোরা নিজেরাও সেন, মানে তোরা সেটা করতে পারিস। সো হোয়াট আর দোজ থিংস দ্যাট দিস ফেলো ক্যান নট ডু? এই জিনিসটাকেই আমরা অ্যাকচুয়ালি লিগাল রেসপন্সিবিলিটিস অফ ইনসেন বলে বলার চেষ্টা করছি। লেট আস সি, আমরা যখন এইগুলো একটু এগিয়ে যাচ্ছি, দু চারটে জিনিস বললেই তোরা বুঝতে পারবি।
First is the civil responsibility and the second one is the criminal responsibility. তার মানে সামথিং রিলেটেড উইথ দ্য সিভিল অ্যাক্টস, সেখানে তার কি কি রেসপন্সিবিলিটি সে এনজয় করতে পারে বা পারে না, আর ক্রিমিনাল রেসপন্সিবিলিটি তার আছে কি নেই, মানে ওয়েদার দিস ফেলো ক্যান বি ক্রিমিনালি লায়াবল ফর দ্য ক্রাইম অর নট, সেই দুটো জিনিস নিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে ডিসকাশন করি। লেট আস সি হোয়াট আর দ্য সিভিল রেসপন্সিবিলিটিস। ভালো করে লক্ষ্য করে এই কটা জিনিস আমরা একটুখানি দেখব। দিস আর অ্যাকচুয়ালি কোশ্চেনস, এগুলো কিন্তু এক একটা কোশ্চেন। কোশ্চেনগুলো আমি তোকে বলছি, তাহলে বুঝতে পারবি এই বস্তুটা আমি কি বোঝানোর চেষ্টা করছি। Let us see the first point. I am framing the question. Can an insane manage his or her property? This is the question. Next question. Can an insane make contracts? Can an insane marry? Can an insane make a valid will? Can an insane be act as a witness? Can an insane give consent? The last যেটা লেখা আছে এটা হচ্ছে ভ্যালিড উইল। টেস্টামেন্টারি ক্যাপাসিটি মানে হচ্ছে whether he can make a valid will. will মানে হচ্ছে ওই করে না মৃত্যুর আগে লিখে টিকে যায় আমার সাবর অস্তাবর সম্পত্তি এ পাইবে টাইপে, মানে সে যদি ইনসেন হয় হয়তো বলে দিল আমার তাজমহল আমি আমার স্ত্রীকে দিয়ে গেলাম, তাজমহলটা তার নিজের হয়তো বা হোয়াট এভার, যাই হোক লেট আস কাম টু দিস ওয়ান। ওকে, সিভিল রেসপন্সিবিলিটি। এবারে দেখ ছোট্ট করে আমি বলার চেষ্টা করছি হোয়াট ইজ দ্য সিভিল রেসপন্সিবিলিটি গুলো আলাদা আলাদা ভাবে কিরকম ভাবে আছে। লেট আস সি দিস ওয়ান। কি কি জিনিস, প্রথমে দেখ ম্যানেজমেন্ট অফ দ্য প্রপার্টি। Can an insane person manage property was the question. Let us see what is the answer to this. If any relative of an alleged lunatic gives an application, the court may direct inquiry whether the person is unsoundness of mind and incapable of managing his or her properties and affairs. যদি এটা দেখা যায় যে yes he or she is incapable of managing his or her property, তাহলে কি হবে, the district court will appoint a manager to look after his property. একজন ম্যানেজার কোর্ট এনে বসিয়ে দেবে, বলবে যে you people will manage the property of this fellow because he is right now insane. Maybe one day he will become sane, then you will have to just give the property to that person. Next দেখা আছে whether an insane person can give signature to contracts. উত্তর দেওয়া আছে a contract is invalid if one of the parties at the time of making was incapable of understanding what he was doing due to insanity. মানে সোজা কথা, insane person cannot give the contract. Okay. Next, insanity and marriage contract. কি লেখা আছে, whether an insane can marry question. A marriage is considered invalid if at the time of the marriage either party was incapable of giving valid consent due to insanity. তার মানে সোজা কথা হচ্ছে যে এই যে 5 নম্বর 5 নাম্বার 5, look at the number 5, this is very important. An insane person cannot give any consent. This is the basic thing. যেহেতু সে কনসেন্ট দিতে পারছে না, হি অর শি ক্যান নট মেক আ ভ্যালিড উইল, হি অর শি ক্যান নট ম্যারি বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি আ কন্ট্রাক্ট, এবং হি ক্যান নট মেক এনি বিজনেস কন্ট্রাক্ট অলসো বিকজ হি ক্যান নট গিভ আ কনসেন্ট ফর দ্যাট। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সিন্স ইউ আর নট গিভিং এনি কাইন্ড অফ কনসেন্ট, কেননা কনসেন্ট ধরা যাক আমাকে বলছে আমি পাগল, আমাকে বলছে যে আমি আপনার বিজনেস পার্টনার হব বলে আমার কাছ থেকে একটা কন্ট্রাক্ট সই করানোর জন্য আসছে। I cannot give the consent. If I don't have the right to give the consent, naturally, even if I sign for the contract, it becomes invalid. Similarly, marriage is also a contract. Naturally, the marriage also becomes an invalid because I cannot give a consent. Similarly, an insane person cannot give a witness in the court of law. And in case of a valid will, একদম লাস্ট পয়েন্টটা যেখানে লেখা আছে টেস্টিমেন্টারি ক্যাপাসিটি, যে কথাটা আমরা একটু আগে বলছিলাম, এই ভ্যালিড উইলটাও কিন্তু এই লোকগুলি করতে পারে না, and they are incapable of doing this one.
বলা হয় যে এই লোকগুলি ক্যান মেক আ ভ্যালিড উইল ইফ দ্য পার্সন বিকাম সেন। এবং ওরা দেখেছিস তোদের যখন হেড ইনজুরি পড়ানো হয়েছিল তখন একটা টার্মিনোলজি তোরা পড়েছিলি which is known as the lucid interval. Lucid interval means that it is actually a time frame যে টাইম ফ্রেমের মধ্যে একটা আনকনসিয়াস লোক কনসিয়াস হয়েছিল তারপরে ফের আবার আনকনসিয়াস হয়ে গেছে। In insanity also there is a time, I mean terminology which is known as an lucid interval. মানে হচ্ছে a person was insane at in between that time the person was sane, later he or she again became insane. So that time is known as the lucid interval. The will or the testamentary capacity becomes valid if that person is, I mean, is making the will at the time of the lucid interval. ঠিক আছে? সুতরাং এই পার্টটা একটুখানি মনে রাখার চেষ্টা করিস যে একটা lucid interval you can give, I mean, but it is very difficult to prove. সেই কারণে naturally we do not consider that since this person, that is an insane person, cannot give a good, I mean, consent for anything. Naturally it becomes very difficult to prove যে তারা এই করতে পারে। সুতরাং এই ব্যাপারটা আশা করা যায় তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে হোয়াট ইজ মেন্ড বাই দ্য সিভিল রেসপন্সিবিলিটি অফ অ্যান ইনসেন, এবং সেখানে কি কি পার্ট আছে। দিজ আর নাথিং বাট দিজ আর কোশ্চেনস যে whether the person can marry, whether the person can form an contract, whether there is, I mean, can person give a consent, all these things. The answer we have already discussed. এরপরে হচ্ছে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি। তার মানে কি? Again, let us frame a question whether the insane person is, I mean, liable for his or her crime that has been done by him or her. সে কি liable? এই হচ্ছে প্রশ্ন। This is the question. Now we will try to figure out what are the different laws in relation to this. যে লগুলোতে আমরা খোঁজার চেষ্টা করব যে whether this insane person is responsible for the criminal act that the person has done or not. এর মধ্যে অজস্র জিনিসপত্র আছে, but we will just try to deal with the third one, doctrine of diminished responsibility. In fact তোদের এই যে ছটা স্পেসিফিক জিনিস আছে সেই ছটা জিনিস বিরাট কিছু মনে না রাখলেও চলবে, যদি পারিস বইতে পড়ে নিতে পারিস। এর মধ্যে সমন্যাম্বুলিজম, হয়তো এই কথাটা অনেকে শুনেছিস, সেগুলো বহু সময় বিভিন্ন ধরনের কি বলবো সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো দেখায় আর কি, সেই সিরিয়ালগুলোতে ইউজ করা হয় যেখানে একজন লোক ঘুমের মধ্যে হাঁটে, ঘুমের মধ্যে সে খুন টুনো করে টরে এরকম জিনিসপত্র দেখায়, পরে সে প্লি করে যে সে অ্যাকচুয়ালি ইনসেন, এবং তখন প্রশ্ন ওঠে যে সত্যি সে ইনসেন কিনা। সুতরাং এই যে খুনটা সে করেছে তাকে তার থেকে সে ছুটকারা পাবে কিনা। সো দিস আর দ্য কোশ্চেনস হোয়াট উই উইল ডিল উইথ ইট। আমাদের অত কিছু জানার দরকার নেই। লেট আস we will just try to figure out that what it usually means যে একজন পারসন যে কোনো ক্রাইম করেছে, now he or she has been proved that he or she is an insane, এবারে সে এই ক্রাইমটার জন্য লায়াবল হবে কি হবে না। সুতরাং let us come to this question and try to figure out the answer. এখানে দুটো ল এর কথা লেখা আছে, ল আছে অজস্র, but we will just figure out only two law. Before we figure out these two law, this is the objective or the principle of the entire কি বলবো procedure by which we try to figure out whether this fellow is responsible or not. কি লেখা আছে? The law presumes that every person is sane and responsible for his action. এটা law presume করে। তার মানে আমি দুম করে গিয়ে বললাম, আমি একটা খুন টুন করে গিয়ে বললাম আমি পাগল আমি খুন করে ফেলেছি, এরকম ব্যাপারটা হয় না। Law will presume that every person is a sane. The defense has to prove that the accused is insane. বোঝা গেল? মানে আমি এইটা বললে পরে হবে না।
ডিফেন্সকে প্রমাণ করতে হবে যে দ্য অ্যাকিউজ ইজ ইনসেন। The law also presumes that every criminal act must be criminal intent or mind. There must be a criminal intent or mind, যেটা একটা ল্যাটিন ওয়ার্ড দিয়ে ওনারা লিখেছেন, which is known as the mens rea. Mens মানে হচ্ছে মাইন্ড, ria means criminal. That means behind every criminal act there is a criminal mind. তার মানে একজনকে ইনসেন প্রমাণ করতে গেলে we will have to prove that this fellow is not having the criminal mind. এটা বুঝতে পারলি কি পারলি না একটুখানি আমি আবার বলার চেষ্টা করছি। দিস এই যে স্লাইডটা, এই স্লাইডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অফ অল দ্য স্লাইড দ্যাট আই হ্যাভ প্রেজেন্টেড টুডে। Law presumes that every person is sane and responsible for his actions. Defense has to prove that the accused is insane, এই পার্টটা পরিষ্কার। এবং law also presumes that every criminal act there must be a criminal intent or mind. তার মানে একজন যে আজকে একটা ক্লেম করছে যে আমি ইনসেন, সেখানে আমি ধরা যাক কিছু সে ওষুধ খায় বা কোনো ডাক্তারবাবুর একটা সার্টিফিকেট দেখিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করলাম যে দিস ফেলো ইজ অ্যাকচুয়ালি ইনসেন, দ্যাট ইজ নট 100% মানে টেকেন বাই দ্য কোর্ট অফ ল। এখানে এটাও প্রমাণ করতে হবে যে দিস ফেলো হ্যাজ নো ক্রিমিনাল ইন্টেন্ট ইন হিজ অর হার মাইন্ড। সে এই যে কাজটা করেছে সেখানে কিন্তু তার ছিল না, সেইটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে পরেই দিস ফেলো will not be liable for the crime which has been committed by him or her. এই জিনিসটা মাথায় রেখে আমরা এই যে বললাম যে টেস্ট ফর ডিটারমাইনিং ক্রিমিনাল রেসপন্সিবিলিটি অর ডিমিনিশড ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, এর জন্য বিভিন্ন ধরনের লজ আছে। ম্যাকনটনস রুল, সেকশন 84, ডারহামস রুল, কারেন্স রুল, আমাদের এত কিছু জানার দরকার নেই। জাস্ট আর দুটো স্লাইড আছে, একটাতে বলা হচ্ছে দুটো কি তিনটে, একটাতে বলা হচ্ছে ম্যাকনটনস রুল, আর একটাতে ডিফাইন করা হয়েছে সেকশন 84 আইপিসি। অনেকক্ষণ শুনেছিস, জাস্ট লাস্ট দুটো স্লাইড একটু বোঝার চেষ্টা কর। ম্যাকনটন রুলের পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা এর পরের স্লাইডে বলা হয়েছে। কি সেই গল্প? ড্যানিয়েল ম্যাকনটন, who under the delusion of persecution, এই কথাটা আমি আবার বলছি, delusion of persecution, তার মানে এই ড্যানিয়েল ম্যাকনটন মনে করছে যে সে কারোর দ্বারা হয়তো খুন হতে পারে। This person will be killed by someone. Who is that person? He is the Prime Minister of England. সে মনে করতো, there was a delusion of persecution that the Prime Minister of England will actually kill this fellow. এবারে আবার ওই লাইনটা পড়ি। Daniel McNaughton, who under the delusion of persecution shot and killed Mr. Edward Dumont, a private secretary of Sir Robert Peel. A Sir Robert Peel was actually the Prime Minister of England, but he, এই যে লোকটি, এ মারতে চেয়েছিল অ্যাকচুয়ালি রবার্ট পিলকেই, কিন্তু ভুলবশত ও চিন্ত না বলে এডওয়ার্ড ডেমন ওয়াজ দ্য প্রাইভেট সেক্রেটারি। এখন হলে ওই রবার্ট পিলকেই সে মারতো, কেননা এখন তো মিডিয়া টিডিয়া প্রচুর আছে, সবার ছবি টবি মোটাই চেনে আর কি, কোনজন যাকে খুন করতে চায় তাকেই খুন করবে। আগে তো ছবি টবি ছিল না, সেই জন্য ভুলবশত ওকে খুন করে দেয়। তারপরে কি ঘটনাটা হয়? mistaken him, তার পরের লাইনে লেখা আছে, when the Prime Minister of England mistaken him for Robert Peel in 1843. ম্যাকনটন, তারপরে কি হলো? ম্যাকনটনকে নিয়ে যাওয়া হলো কোর্টে, এবং সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হলো তাকে। এবং দেয়ার ওয়ার, তখন জুরি সিস্টেম ছিল ইংল্যান্ডে, এখনো জুরি সিস্টেম আছে। সেখানে কি লেখা আছে দেখ, the Macnaghten was not found guilty on the ground of insanity. ওখানে নিয়ে যাওয়ার পরে সবাই টেস্ট করে বুঝলো না এই লোকটা অ্যাকচুয়ালি পাগল, এবং জুরিরা বলে দিল যে দিস ফেলো ইজ নট গিল্টি। এইবারে অ্যাজ ইউজুয়াল, এখন হলে আরো বেশি হতো, তোরা রাত্রিবেলায় ফেসবুকে আপলোড করে দিতি আর কি যে কি কীর্তি হয়েছে। তখন
পেপার টেপার বেরোতো, পেপার টেপার করে লোকজন গেল হেভি খেতে, যে হোয়াট ইজ দিস ফেলো হ্যাজ কিল্ড সামওয়ান অ্যান্ড ইউ পিপল আর টেলিং দ্যাট দিস ফেলো ইজ নট গিল্ড, হাউ ক্যান ইট হ্যাপেন? নাও ইট কজড অ্যান আপরোর ইন দ্য হাউস অফ লর্ডস। এরপরে তখন যে হাউস অফ লর্ডস বলল যে let us frame some specific parameters by which we can actually say beyond doubt যে এই লোকটা not responsible, এই লোকটা insane এবং এই লোকটা not responsible for his or her action. সেখানে কি হলো, as demanded by the member of panel of 14 judges were named and some questions were put to them. সেই কোশ্চেনের উপরে বেস করে ম্যাকনটনস রুল বলে একটা রুল ফ্রেম হলো। কি রুলটাতে ছিল এইটা, দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য রাইট অর রং টেস্ট। এইটা একটু অনেকে এটা কোশ্চেনটা জিজ্ঞেস করে যে ম্যাকনটনস রুলটা কি, একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ে একটু মনে রাখার চেষ্টা করিস। An accused person is not legally responsible if it is clearly proven that at the time of committing the crime he was suffering from such a defect of reason, from abnormality of mind, that he did not know the nature and the quality of the act, what he was doing, whether it was right or wrong. এইটা সোজা কথা হচ্ছে তাই, মানে একদম বিরাট বড় লেখা আছে, লেট আস কাম টু, মানে জিস্ট করলে কি বোঝা যায় বোঝাই, সেটা হচ্ছে an accused person is not legally responsible কেন না during the time of committing the crime he could not understand, due to the defect of mind he could not understand যে যেটা সে করছে সেটা ঠিক না ভুল। This is the entire thing that is actually written here, কিন্তু এগুলো legal terminology, naturally if someone asks you what is written you will have to go through all these terminologies, একটু মনে রেখে যদি বলতে পারিস সেটা ঠিক আছে, না বলতে পারলেও ক্ষতি নেই, because this law is not actually in our country, we have a separate law. কিন্তু the basis of the law that we will be right now learning for our country is known as the section 84 IPC, কিন্তু বেসিসটা হচ্ছে এই ম্যাকনটনস রুল। দেখ এইটা হচ্ছে আমাদের দেশে এই লটা হচ্ছে সেই লটা which will prove that whether an insane person will be liable for his or her, I mean the action that he or she has done actually. তাহলে এই যে লায়াবিলিটি অফ দ্য অ্যাকশন, এই অ্যাকশনটা আমরা দেখছি ইন্ডিয়ান পার্সপেক্টিভে। এই যে লটা অ্যাকচুয়ালি criminal responsibility of insane কে ডিফাইন করে as far as India is concerned is known as the section 84 IPC. নাম মানে হচ্ছে এই সেকশনটাতে অ্যাকচুয়ালি লেখা আছে, কি লেখা আছে এটা একটু মুখস্থ করে যাস, কারণ এটা খুব মানে ভেরি কমন গুড কোশ্চেন ফর দ্য এক্সামিনার্স। এখানে লেখা আছে nothing is an offense which is done by a person who at the time of doing it by reason of unsoundness of mind is incapable of knowing the nature of the act, or what or that he is doing is either wrong or contrary to law. বেসিক্যালি ওই যে একটা ডেফিনেশন আমরা দেখলাম ম্যাকনটনস রুলে, সেই কথাটাই একটু অন্যরকম ভাবে বা একটু ঘুরিয়ে এখানে লেখা আছে। বেসিসটা এক, এবং তুই যদি অ্যাটলিস্ট একটা এসেন্স দিতে পারিস যে there is nothing is an offense which is done by a person who at the time of doing it by reason of unsoundness of mind is incapable of knowing the nature of the act, he is doing either wrong or wrong. সে এটা বুঝতেই পারছে না at the time of doing it, and during that time he has done something, this fellow will not be responsible for his or her act. সেই লোকটি at the time of doing it, if he or she does not understand what he or she is actually doing, তাহলে পরে কিন্তু he or she will not be responsible for the action that is going on. তাহলে এই 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 পার্টটুকু আশা করা যাচ্ছে তোরা একটুখানি মনে রাখার চেষ্টা করিস এই 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 ডেফিনেশনটা অফ দ্য সেকশন 84 আইপিসি। তার কারণ হচ্ছে যে এটা প্রচুর লোকজন ধরে। এরপরে একটা স্লাইড আছে, দ্য ফাইনাল টু কোশ্চেন, এই দুটো কোশ্চেন তোদেরকে ইয়েতে আসে, এই পরীক্ষাতে আসে আর দুটো কোশ্চেন আমি বলছি। প্রথম কোশ্চেন দুটো বেশ কঠিন কোশ্চেন, কিন্তু অনেক সময় আর কি কঠিন কোশ্চেন তোদেরকে দেওয়া হয়
সেই হিসেবে এই কোশ্চেনটাও হয়তো দেওয়া হতে পারে। ইন দ্যাট কেস লেট আস ফাইন্ড আউট হোয়াট আর দ্য টু কোশ্চেন্স। দুটো কোশ্চেন বলা হয়। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে what is the difference between ম্যাকনটনস রুল অ্যান্ড সেকশন 84 আইপিসি। বিশেষ করে যারা এই কোশ্চেন দুটো করেন, আমি একদম প্রথমের দিকে যখন এটা নিয়ে একটু পড়াশোনা করতাম, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, সবাই যে একদম ক্লিয়ার কাট খুব ডিফারেন্সটা বলতে পেরেছেন তা নয়। সত্যি আমি বলছি যে ডিফারেন্স বিটুইন যে দুটো অ্যাক্ট অলমোস্ট সিমিলার এবং একদম স্পেসিফিক্যালি বলা আছে যে সেকশন 84 আইপিসি ইজ অ্যাকচুয়ালি বেসড অন ম্যাকনটনস রুল, এই দুটো লয়ের মধ্যে ডিফারেন্স বার করতে দেওয়া, স্পেশালি ফর দ্য আন্ডার গ্রাজুয়েট পিপল, ইট ইজ টু ডিফিকাল্ট। কিন্তু আমি তোদেরকে বলে দিচ্ছি ডিফারেন্সটা কি, বিকজ ইউ পিপল, ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ল, এনি অফ দিস টু ল, তাহলে পরে তোর বুঝতে সুবিধা হবে। ভালো করে লক্ষ্য কর, দুটো জিনিস আমি পরপর দেখাবো, এটা একটু মন দিয়ে দেখ। ফার্স্ট হচ্ছে ম্যাকনটনস রুল। ঠিক আছে, আমি দেখ কারসারটা আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি এবং এই জায়গাটা থেকে ভালো করে লক্ষ্য কর। An accused person is not legally responsible. এইটুকু লাইন ভালো করে দেখ। An accused person is not legally responsible. এই লাইনের এই পার্টটা আবার আমি বলছি, accused person, আবার আমি বলছি accused person is not legally responsible. আমি এমফাসিস কোথায় দিলাম? Where I get the emphasis? On accused person. Let us come to section 84 IPC. ভালো করে দেখ। Nothing is an offense. আবার বলছি, নাথিং ইজ অ্যান অফেন্স, এই দিয়ে শুরু হচ্ছে। আগেরটা কি ছিল? অ্যাকিউজড পারসন দিয়ে শুরু হলো, এখানে শুরু হলো নাথিং ইজ অ্যান অফেন্স। তার মানে দ্য বেসিক ডিফারেন্স ইজ, ইন সেকশন 84 আইপিসি ইউ ক্যান নট মেক আ পারসন অ্যাকিউজড। অ্যাকিউজ তো তখনই আমি বলতে পারি যখন সে একটা অফেন্স করেছে। ইউ হ্যাভ ডান অ্যান অফেন্স and you have been accused of doing such an offense, আমি তখন সেটা বলতে পারি। তুমি একজনকে মেরেছো, you are accused of killing somebody because you have actually done that act. ঠিক, সে যখন accused আমি কথাটা বলছি, তার মানে হচ্ছে যে I have admitted that the offense has been done. Accused মানে তাই যে you have been accused of doing something, মানে the action by you has already been done. ম্যাকনটনস রুলে ভালো করে লক্ষ্য কর, এইখানে এই টার্মটা ইউজ করছে যে they have actually admitted that a crime has been done. In section 84, দেখ এখানে আমি অ্যাকুইজিশনই দিতে পারছি না, I cannot make the person accused, because এখানে শুরুই হচ্ছে nothing is an offense. তুমি যাই করো না কেন, তোমাকে আমি অ্যাকিউজ করতে পারছি না that you are actually an accused. So this is the basic difference between, আর কোনো ডিফারেন্স নেই, বাকি সব সেম। শুধু সেকশন 84 cannot make a person to be accused, cannot stamp a person to be accused. This IPC does not promote or accept that the crime has been committed. But in McNaughton's rule, in this case, we have accepted that the person is an accused. That means the crime has been committed by the person. এই কমিশনটা আমরা এই অ্যাকশন মানে এই McNaughton's rule এটা ধরেই নিলাম যে this person is an accused. But in case of section 84, we cannot make the person accused because it is nothing is an offense in this case. So this is the first question. আর একটা সেকেন্ড কোশ্চেন আছে, সেই সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর দ্য ড্রব্যাক অফ সেকশন 84 আইপিসি। এটা আর একটা খুব কঠিন কোশ্চেন, ঠিক আছে। তাও আমি জাস্ট উত্তরটা একটুখানি বলে দিচ্ছি। সেটার এইটার জাস্ট মনে রাখতে হয় যে সেকশন 84 আইপিসি ডিলস মোস্টলি উইথ দ্য কগনিটিভ ডোমেন অ্যান্ড নট উইথ দ্য অ্যাফেক্টিভ ডোমেন। এই কথাটার মানেটা কি আমি একটুখানি ভালো করে বুঝিয়ে দিই, তাহলে তোরা বুঝতে পারবি। কগনিটিভ ডোমেন মানেই হচ্ছে যে যে
হোয়াটএভার, আচ্ছা লেট আস ফরগেট অ্যাবাউট কগনিটিভ ডোমেন নিয়ে আমি আগে কথা বলছিলাম, হোয়াট ইজ দ্য অ্যাফেক্টিভ ডোমেন সেইটা নিয়ে আমি আগে কথা বলি। ধরা যাক ইন আ স্পেসিফিক সিচুয়েশন, সেই স্পেসিফিক সিচুয়েশনে ডিউ টু আ সাডেন অ্যাঙ্গার অর রেজ একজন একজনকে খুন করছে। তার মানে হচ্ছে দেয়ার ইজ সামথিং যেখানে এই মেন্টাল ফ্যাকাল্টিটা স্পেসিফিক একটা টাইম পিরিয়ডের জন্য ক্লাউডিং হচ্ছে ডিউ টু সাডেন অ্যাঙ্গার অর রেজ। এই যে সময়, এই সময়ে যদি কেউ কোনো ক্রাইম করে, এই সময়টাকে আমরা সেই লোকটিকে আহ, ধরবো যে সে দিস ফেলো ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর হিজ অ্যাক্ট অর নট। তার মানে হচ্ছে যে দ্য ইমোশনাল অ্যাসপেক্ট অফ আ হিউম্যান বিং when the specific thing has been done, the crime has been done or the murder has been done, has not been added before IPC. Similarly, it has not been addressed in McNaughton's rule. তার মানে এই যে অ্যাফেক্টিভ ডোমেনের যদি কোনো গন্ডগোল হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে যদি কেউ কোনো অ্যাকশন করে ফর দ্যাট স্পেসিফিক অ্যাকশন, উইদাউট দ্য পার্সন উইল বি liable for the criminal active for the criminal act or not has not been specifically defined in section 84. এরপরে আরো দুটো রুল আছে, যে দুটো রুল আমি বললাম না, দ্য কারেন্স রুল, ডারহামস রুল। এই কারেন্স রুলে হচ্ছে মোস্টলি দিস অ্যাফেক্টিভ পার্টকে সে তখন, তো যদি কেউ যদি একটু কারেন্স রুলটা দেখিস তাহলে দেখতে পাবি যে অ্যাফেক্টিভ পার্ট হ্যাজ অ্যাকচুয়ালি বিন টেকেন কেয়ার অফ ইন দ্য কারেন্স রুল। বাট এইখানে সেকশন 84 বা ম্যাকনটনস রুলে it is only the cognitive part that has been taken care of, not the affective part. একটা sudden emotional change, সেই sudden emotional change maybe has been triggered by someone, and then at that specific time of I mean at that specific time if that fellow has actually done something, whether he or she will be responsible or not. This is the big question that has not been taken care of in section 84 IPC, similarly in McNaughton's rule. এই দুটো কোশ্চেন খুব কঠিন কোশ্চেন বলেই মোটামুটি পরিচিত, and yes I do admit যে এটা অত্যন্ত কঠিন কোশ্চেন। These two questions are being discussed and we finish with the forensic psychiatry. এবারে তোরা যদি মনে করিস you can ask some question and I am there to give the answer. এবার তোরা আনমিউট করতে পারিস। স্যার ডেলিরিয়ামটা আরেকবার বুঝিয়ে দেবেন। আচ্ছা, ডিলিরিয়ামটা হচ্ছে ইনিশিয়ালি আমি কি কি জিনিস বলেছিলাম, ডিলিউশন, হ্যালুসিনেশন, ইলিউশন, এই ব্যাপারগুলো বলেছিলাম। ইউ ক্যান জাস্ট থিঙ্ক দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ অল দিস থিংস। There is a mental clouding, and this mental clouding which is associated with different forms of delusion, hallucination, illusions, এগুলো সবগুলোই একটা conglomeration of all these things ultimately resulting into delirium. There the person is not at all stable, তার একটা mental swing হয়, the person becomes highly agitated and he or she may run here and there and do this and that under this specific situation. This is a combination of all those things. এটা হচ্ছে delirium. নেক্সট আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখ। স্যার ইম্পালসের বল সোহম, হ্যাঁ সোহম বল আগে। রিস্ট্রেন্ট অফ ইনসেন্ট। রিস্ট্রেন্ট অফ ইনসেন্ট ওটা আমি দিয়ে দেবো। রিস্ট্রেন্ট অফ ইনসেন্ট বস্তুটা আমি তোকে বলবো। ধরা যাক একটা লোক, তোরা তো অনেকেই দেখেছিস রাস্তায় কখনো কখনো কিছু লোক ঘুরে বেড়ায়, এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে যেটা আমরা ভবু ঘুরে বলি আর কি। উই কল ইট ইন
ফরেন্সিক সাইকিয়াট্রি টার্মিনোলজি উই কল ইট ওয়ান্ডারিং লুনাটিক। ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওখানে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি। এই লোকগুলিকে আমি কি করব প্রশ্ন। এই লোকগুলিকে তার মানে হচ্ছে যে উইল হ্যাভ টু at least give some treatment to this fellow so that they do not I mean wander here and there. Wander here and there করলে দুটো মেইন প্রবলেম হতে পারে। সে তার নিজের প্রতি একটা হার্ম করতে পারে, হয়তো হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে কোথাও একটা রেল লাইনে উঠে গেল, অথবা অন্য কাউকে সে কিছু ক্ষতি করতে পারে, যেখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে একটা লোক ইট ছুটছে, ঢিল ছুটছে, এই করছে সেই করছে হচ্ছে। সুতরাং this person has to be taken care of by a institution. এবারে প্রশ্ন হচ্ছে, এই তুই যদি এই লোকটাকে ধরে নিয়ে গিয়ে সেই ইনস্টিটিউশনে বসিয়ে দিস এবং সেইং যে এই লোকটা হচ্ছে পাগল, দ্যাট ইজ নট দ্যাট ইজি। এইখানে আমাদের কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইন মেনে তুই একে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি করতে পারবি। এই গাইডলাইনটাই লেখা আছে রিস্ট্রেনমেন্ট অফ ইনসেন। দিস ইজ বেসিক্যালি আ গাইডলাইন যার মাধ্যমে ইউ ক্যান মেক আ ইনসেন অ্যাডমিট টু এনি হসপিটাল অর কেয়ার গিভিং সেন্টার। এইটাই হচ্ছে রিস্ট্রেন্ট অফ ইনসেন। নেক্সট আর কেউ প্রশ্ন বল। স্যার ইম্পালসের উপর যদি কেউ অফেন্স করে থাকে বাট সেই পার্সনটা তো সেম, তাহলে ম্যাকনটেস রুল বা সেকশন 84 কি করে অ্যাপ্লাই হবে ওর উপর? মানে তুই আরেকবার বল, আমি কথাটা ঠিক মতো শুনতে পেলাম না, তোর কথাটা একটু ধীরে ধীরে বল। মানে কেউ যদি ইম্পালসের উপর কোনো অ্যাক্ট করে থাকে, সেই পার্সনটা তো সেম, তো তাহলে তার উপরে ম্যাকনটেস রুল বা সেকশন 84 কি করে অ্যাপ্লাই হবে? হ্যাঁ মানে ইমোশনাল। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, ভালো করে বোঝার চেষ্টা কর। আমি ঠিক এই কথাটাই বলেছি। সেকশন 84 আইপিসি, বা আমরা ম্যাকনটনস রুল ভুলে যাই, এটা আমাদের দেশের নয়, লেট আস থিংক অফ দ্য সেকশন 84 সেকশন 84 আইপিসি তে বলছে যে যদি সেই লোকটা অ্যাট দ্যাট স্পেসিফিক টাইমে ইনসেন থাকে, মানে he or she is not having a touch with the reality, এবং তার পরিপ্রেক্ষিতে সে একটা অ্যাকশন করেছে, this fellow will not be responsible for that. এইটাই বলা হচ্ছে। ইন কেস অফ অ্যান ইম্পালস, সে সেই স্পেসিফিক মোমেন্টটাতে হয়তো রিয়ালিটি থেকে সরে যাচ্ছে অ্যান্ড ডুইং আ ক্রাইম, অ্যান্ড আলটিমেটলি দ্য পারসন এগেনস্ট হুম he has made the crime dies, মানে মারা গেল, দুটো ক্ষেত্রেই মারা গেছে। সেকশন 84 এ আমি এটা প্রমাণ করতে পারবো না যে এই লোকটি, যে লোকটি ইম্পালসিভলি খুন করেছে, আর যে লোকটা প্রথম থেকেই একটা ডিলিউশন অফ পারসিকিউশনের মাধ্যমে খুন করছে, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দিস। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, because the law does not give any specific differentiation between these two people, মানে these two actions. সেই কারণে this is a drawback, যে আমি I cannot differentiate between an impulse and another person who is actually an insane suffering from delusion of persecution and killing a person. এবার তোর যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে যে স্যার ইম্পালসের সময় যদি একজন কেউ খুন করে, তাহলে পরে সে ক্রিমিনালি রেসপন্সিবল হবে কি হবে না, প্রশ্নটা এইখানটাতে ভালো করে বুঝতে হবে। দ্যাট ভেরি স্পেসিফিক স্লিক অফ টাইম ইজ আ ভেরি শর্ট টাইম, এবং তার আগে এবং পরে কিন্তু এই লোকটা সেন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই তার অ্যাট দ্যাট ভেরি স্পেসিফিক স্লিক অফ টাইমে সে হয়তো ইম্পালসিভলি কোনো একটা কাজ করেছে, যে সময়ের জন্য আমি তাকে বলতে পারি যে ইয়েস দিস ফেলো ওয়াজ ইনসেন অ্যাট দ্যাট স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, কিন্তু তার আগে এবং পরে সে কিন্তু সেন থাকছে। ন্যাচারালি ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু প্রুভ দ্যাট দিস ফেলো ইজ অ্যাকচুয়ালি ইনসেন। তার কারণ তার আগেও তার কোনো হিস্ট্রি অফ ইনস্যানিটি নেই, তারপরেও কোনো হিস্ট্রি অফ ইনস্যানিটি নেই বা অ্যাকশন নেই যেটা থেকে আমি বলতে পারি সে ইনসেন।
তখন কিন্তু এটা প্রমাণ করাটা ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। আমি যদি সেকশন 84 অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাকে এটা প্রমাণ করতে হবে থ্রু অ্যান্ড থ্রু সে ইনস্যান আছে, তার স্পেসিফিক ওই সময়টুকু যে সময় সে ইম্পালসিভলি কাজ করেছে সেইটা কিন্তু সেকশন 84 পারভিউতে যেহেতু পড়ে না, আমাকে কিন্তু প্রমাণ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সে যদি ইনসেন আমি প্রমাণ করতে পারি তাহলে সে রেসপন্সিবল হবে না। তার মানে ইম্পালসিভলি যে অতটুকু সময়ের জন্য কাজ করেছে আগে এবং পরে তার কোনো হিস্ট্রি অফ ইনস্যানিটি নেই, তাকে কিন্তু ক্রিমিনালি রেসপন্সিবল করে দেবে 84 অ্যাক্ট, কিন্তু তার জন্য লাগু করতে আমি পারবো। বুঝতে পারলি না পারলি না? সংগ্রামজি কানেকশনের বোধহয় কিছু একটা গন্ডগোল হয়েছে। যাই হোক, নেক্সট যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কর। Sir, how is somnolentia related to criminal responsibility of the insane? হ্যাঁ দেখ, এই দুটো আমি ইচ্ছা করে বলিনি, কেননা দেয়ার আর ডিফারেন্ট অ্যাসপেক্ট। somnambulism বা ওই ধরনের যেগুলো যে ইস্যুস গুলো সমস্ত কিছু আছে এইগুলোকে প্রমাণ করাটা ইজ ডিফিকাল্ট যে ইয়েস দিস পারসন হ্যাজ অ্যাকচুয়ালি caused this damage to another person during the specific entity which is known as somnambulism. এটা প্রমাণ করাটা ডিফিকাল্ট, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে একটা জিনিস একটু ভালো করে খেয়াল কর, আমি বলেছি ডিমিনিশড রেসপন্সিবিলিটি, একটা কথা আমি বলেছি ডিমিনিশড রেসপন্সিবিলিটি। সবসময় এরকম নয় যে অল অর নান লয়ের মতো যে হয় সে রেসপন্সিবল অথবা রেসপন্সিবল নয়, এরকম ব্যাপারটা কিন্তু নয়। ডিমিনিশড রেসপন্সিবিলিটি বলেও একটা টার্মিনোলজি আছে। আমি যদি প্রমাণ করতে পারি যে ইয়েস দিস ফেলো ওয়াজ অ্যাকচুয়ালি সাফারিং ফ্রম সাম ডিজিজ প্রসেস, যে ডিজিজ প্রসেসে অ্যাট দ্যাট স্পেসিফিক টাইম he or she was not conscious, he or she was not associated or linked with the real world, তাহলে পরে কিন্তু তার ডিমিনিশড রেসপন্সিবিলিটি আমি এটা বলতে পারবো যে the responsibility for the action has now been diminished because I have proved যে during that specific time of period he or she was suffering from a disease process, যে ডিজিজ প্রসেস তাকে রিয়েলিটি থেকে সরিয়ে দিয়েছে। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট ইউ হ্যাভ গিভেন। নেক্সট আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তোদের খিদে টিদেও পেয়ে গেছে হয়তো। সো লেট আস কল ইট এ ডে। আজকে এই পর্যন্ত থাক, আমি এটা গ্রুপে দিয়ে দেবো। এইবারের একটা ছোট জিনিস আমি বলে দিই, অন্য যদি কেউ মানে জয়েন্ট না করে থাকতে পারিস কোনো ইস্যুর জন্য তাহলে তোরা একটু জানাস। আই ক্যান রিপিট দিস ক্লাস এগেন। আর আমার একটা ইচ্ছা ছিল যে 2-4টে কোশ্চেন যেগুলো লাস্টবার তোরা দু একদিন বলেছিলি যে কোশ্চেনগুলো যদি ডিসকাশন করার থাকে আর কি, তাহলে আমরা ছোট করে এই সপ্তাহেই দেখি রবিবার একটা ছোট করে একটা ডিসকাশন করে দিতে পারি ইফ ইউ পিপল রিকোয়ার ইট। আদারওয়াইজ আমি এইটুকু বলে দিচ্ছি, দ্য ফার্স্ট কোশ্চেন যেটা নিয়ে একটুখানি কনফিউশন আছে এবারে যেটা দেওয়া হয়েছিল, দ্যাট ইজ র্যাট কিলার পয়জন। ব্ল্যাক কালার্ড, যেটা ইউজুয়ালি ব্ল্যাক কালার্ড জিঙ্ক ফসফাইড হয়, জিঙ্ক ফসফাইড ইউজুয়ালি ব্ল্যাক কালার্ড হয়, এবং ওটা জিঙ্ক ফসফাইড হিসেবে বা অ্যালুমিনিয়াম ফসফাইড হলেও কোনো অসুবিধা নেই, ইট ইজ অ্যাকচুয়ালি গ্রে কালার্ড, ইট উইল গো হ্যান্ড ইন হ্যান্ড। এইটা কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখন এই ধরনেরই কোশ্চেন প্যাটার্ন হচ্ছে অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ। সুতরাং মানে একদম ফ্ল্যাট কোশ্চেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটা তো মানে কোথায় এটা শুনেওছিস যে একদম ফ্রম দ্য বেস লেভেল, মানে ধর মানে ক্লাস 10 থেকেই এখন চেঞ্জ হতে শুরু করে দিয়েছে যে এভরিথিং উইল বি অ্যাপ্লাইড, যাতে মানে ওই কগনিটিভ ডোমেনটাকে যত কমানো যায়
মানে ইভেন we people will actually give you the মানে মোবাইলও দিয়ে দেওয়া যাবে কোশ্চেন লেখার জন্য। ওরা কেউ জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজের এই লাস্টে একটা হয়েছে তো একটা ওই এটাকে বলে গোল্ড মেডেল এক্সামিনেশন, ওর একটা কোশ্চেন আছে, কোশ্চেন পেপারটা একবার দেখিস। যদিও গোল্ড মেডেল এক্সামিনেশন হয় শুধু এমসিকিউই, কিন্তু মানে ইউ ক্যান গো থ্রু দ্য কোশ্চেন পেপার, বাট দ্যাট ইজ রিয়েলি টাফ। আমি বলছি না যে সেরকম ধরনের কোশ্চেন আসবে, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে ইউ ক্যান গো থ্রু দ্যাট। মানে তোরা কিন্তু ওই ধরনের কোশ্চেন দেখে নিতে পারিস যে এই ধরনের কোশ্চেন এসেছিল সেখানে, এই হচ্ছে ব্যাপার। আর তাহলে পরে মানে মোটামুটি আশা করা যায় বুঝতে পেরেছিস। হ্যাঁ, ফরেন্সিক সাইকিয়াট্রি ইজ নট দ্যাট ভেরি মাচ টাফ টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু একটু মাথা ঠান্ডা করে যদি বুঝে থাকিস, আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। এবং আপাতত ভাবে তাহলে পরে, যেহেতু তোদের আর বিশেষ কিছু বলার নেই এবং আমারও কিছু বলার নেই, যদি কিছু বলার থাকে ইউ ক্যান রাইট ইট ইন দ্য গ্রুপ অর পার্সোনালিও আমাকে লিখতে পারিস। আই উইল গিভ অ্যান্সার টু দ্যাট কোয়েশ্চেন। ঠিক আছে? ওকে, বাই।